দর্শক সুপ্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম জ্যোতিষশাস্ত্রী। আমার চ্যানেল কস্তুরী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তেসরা মার্চ পৃথিবীতে সৌরজগতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে। চন্দ্রগ্রহণ কখন ছাড়ছে এবং কখন স্পর্শ হচ্ছে এবং কখন মধ্যে থাকছে এবং কখন মোক্ষ যোগ ঘটছে এবং স্থিতিকাল কত এবং গ্রহণ দর্শনের শুভাশুভ ফল রাশির মধ্যে যে প্রভাব বিস্তারিত হচ্ছে এবং তার সঙ্গে কুপ্রভাবদৃষ্ট কীভাবে ঘটছে এবং সুপ্রভাবদৃষ্ট কোন কোন রাশিরা পাচ্ছেন, সেই সঙ্গে কি কি কর্তব্য এবং তার জন্য উপস্থাপনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হে দর্শক বন্ধু, সময় নষ্ট না করে সরাসরি এপিসোডে পৌঁছানো যাক। দর্শক মণ্ডলী, আশা রাখি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। প্রতিনিয়ত বা প্রতিবারের মতো যে কথাগুলো ভিডিও শুরু করার কথা পূর্বে বলে থাকি যে সবাইকে ভালো থাকতে হবে। প্রতিনিয়ত ভালো থাকার জন্য আমাদের জ্যোতিষ টিপে বা সৌরজগতের যে কোন গ্রহগুলো কোন গ্রহণের সঙ্গে সংমিশ্রণ হলে তার কি কি ফলাফল দিতে পারে, দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল সবগুলো মিলিয়ে মিশিয়ে যে পাওয়ারফুল ট্রানজেক্টগুলো প্রত্যেকটা গ্রহের গোচরগত ফলে যে ফলাফলগুলো শুভাশুভ ফল দেয়, সেইগুলোই তত্ত্বাবধানের জন্য আপনাদের কাছে উপস্থাপনা করতে চলে এলাম। দর্শক বন্ধু, পৃথিবীতে গ্রহণ আরম্ভ ভারতীয় প্রমাণ এবং সময়সূচি অনুসারে গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ দিবা 3টা 25 এবং গ্রহণ থাকছে অপরাহ্ন অর্থাৎ বিকেলের পরের যে পোর্শনটা সেটাকে আমরা সাধারণতভাবে অপরাহ্ন বলে থাকি। অপরাহ্ন 6টা পর্যন্ত, অপরাহ্ন 6টা পর্যন্ত, 6টা 1 মিনিটের পর থেকে কিন্তু সন্ধে। তাহলে অপরাহ্ন আর প্রাতঃকাল, পূর্বাহ্ন এইগুলো আমাদের জ্যোতিষশাস্ত্রের এগুলো অনেকগুলো আখ্যা দেওয়া হয়। সেই জন্য অপরাহ্ন কথাটা আমি বললাম, কারণ অনেকেই হয়তো এই বাংলা প্রবাদটা বা জ্যোতিষের যে প্রবাদটা এটা হয়তো অনেকে সাধারণভাবে সবাই তো জানা সম্ভব নয়। যারা জ্যোতিষরা, যারা এই জ্যোতিষ চার্ট নিয়ে তত্ত্বাবধানে থাকেন, তাদের মধ্যেই এই জিনিসগুলো কিছু কিছু যে জিনিসগুলো আমাদের তত্ত্বাবধানে আসে সেইগুলো আমাদেরকে সংলাপ বা উপস্থাপনা করতে, আপনাদের মাঝে সহজ সরলভাবে প্রকাশ করতে, সুন্দরভাবে উপস্থাপনাটা করতে ভালো লাগবে। কারণ ইতিমধ্যে কিন্তু অনেকে বলেছেন অপরাহ্ন, তো আমরা জানি না অপরাহ্নটা কি। আবার অনেকে বলে যে প্রাতঃকাল সম্বন্ধে অনেকের আইডিয়াটা থাকে, কিন্তু এভাবে বলেন আর কি। সেই জন্য মূর্খভাবে যে খুঁটিনাটি কথাগুলো যদি আমি বিশ্লেষণ করি, কারণ অনেকেরই অজানা থাকতেই পারে, আবার অনেকে জানা আছে। যাদের জানা হয়ে গেছে তারা সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারবেন। যাই হোক, অপরাহ্ন হচ্ছে 5টা 5 মিনিট পর্যন্ত গ্রহণ মোক্ষ সমাপ্তি। মোক্ষ সমাপ্তি কথাটার অর্থ হচ্ছে মোক্ষ মানে চলছে এবং সমাপ্তি যে গ্রহণ যে মোক্ষটা মানে ভালো যে জায়গাটা, এবং সেটা সমাপ্তিটা হচ্ছে রাত্রি 6টা 48 পর্যন্ত। 6টা 48 পর্যন্ত গ্রহণ স্থিতি থাকছে হচ্ছে 3 ঘন্টা 28 পর্যন্ত গ্রহণটা স্থিতি থাকছে। এবারে বলি প্রথম যে গ্রহণ আমাদের কত প্রকারের আছে। গ্রহণ সাধারণত 2টো প্রকারের হয়। একরকম হচ্ছে সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, আর হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
হ্যাঁ। তো বলয় কথাটার অর্থ হচ্ছে কি, বলয় বলতে হচ্ছে গোলাকার কীর্তি, সেটাকে হচ্ছে বলয় বলা হয়। মানে ওই কেন্দ্রিকের মধ্যে যেমন হচ্ছে পৃথিবী এবং গ্রহ এবং যিনার সঙ্গে গ্রহণটা ঘটছে, যিনার উদ্দেশ্যে গ্রহণটা হচ্ছে, যিনি হচ্ছে সূর্যালোক হতে পারেন, যেটা রবি সূর্যালোক হতে পারেন, বা চন্দ্র। এই তাহলে পৃথিবী এবং চন্দ্র এবং তার সঙ্গে যে গ্রহণটা হচ্ছে ওনার হচ্ছে রাহু, রাহু এবং কেতুর যে সন্ধিক্ষণটা, সেটাই হচ্ছে তিনটে জিনিস মুখামুখি হয়ে সরল রেখায় প্রবেশ করে, সেটাকেই হচ্ছে আমরা গ্রহণ বলে বলবো। সেটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে পারে, যে পূর্ণগ্রাস, বলয়গ্রাস, পূর্ণগ্রাস, এইগুলো হতে পারে। পূর্ণ বলতে কি, পূর্ণ বলতে বলছে হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লংজিভিটি টাইমকে বলা হচ্ছে পূর্ণগ্রাস। আর এবং হচ্ছে যে যে মনে করুন সূর্যটা গোলাকৃতি, সেটা আমাদের অনুভূতির উপর নির্ভর করে। আমরা সূর্যের কাছে, অনেক মানুষ এখনও বিজ্ঞান উন্নত অবস্থায়, তাই সূর্যের কাছে প্রেক্ষাপটে তারা গেছেন, তাদের আকার বিন্যাস তো এখনও পর্যন্ত ভৌলিক দৃষ্টান্তিক সেরকম কোনো, বা সাইকোলজি বলুন, ইকোনমিক বলুন, এগুলো আমরা পাইনি। তো সেক্ষেত্রে কি বলা হয়, যেটা আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অনুমান করি যে সূর্য একটা বলয় সূর্যগ্রাস এবং চন্দ্রগ্রাস বলয় চন্দ্রগ্রাস, মানে হচ্ছে গোলাকার কৃতিক, যে পুরো ব্যাসার্ধ বাহুটাকে নিয়ে তাকে বলা হয়েছে বলয় কেন্দ্রিক নিজস্ব আনুমানিক যে ক্ষমতার যে খণ্ড বিচার, সেটাকেই বলা হয়েছে সেটাই হচ্ছে বলয় বা পূর্ণ। এবং আংশিক কথাটা বলা হয়েছে কি, আংশিক বলতে হচ্ছে ছোট, মানে ধরেছে, মানে সাময়িক স্পর্শ হয়েছে, হ্যাঁ। এবং সেটা অন্যান্য ভূপৃষ্ঠের থেকেও, ভূপৃষ্ঠ মানে পৃথিবী বিশ্বকে যে সূর্যগ্রহণ বলুন, চন্দ্রগ্রহণ বলুন, চন্দ্রের কিরণ এবং সূর্যের যে ছটা রশ্মি, ছটা যেটা আবহাওয়াতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোন গ্রহ, উপগ্রহ, ছায়াগ্রহ, যারাই যে বলয়কেন্দ্রিকভাবে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর আংশিক পূর্ণগ্রাস হয়, এবং কোনটা হচ্ছে বলয়গ্রাস পূর্ণগ্রাস হয়, আবার হচ্ছে কোনটা হচ্ছে মানে এই ভূপৃষ্ঠের কোন কোন ভূপৃষ্ঠের মধ্যে বেশি মাত্রায় থাকছে। তো সেক্ষেত্রে আমাদের পৃথিবীর মধ্যে আমাদের এই যে চন্দ্রগ্রহণটা চলছে, এই আগামীকাল অর্থাৎ 3রা মার্চের যে 3/3/2026 যে চন্দ্রগ্রহণের পূর্বাভাস আমরা পেয়েছি, তাতে এটি পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে নেমিলন, হ্যাঁ, অপরাহ্ন ঘন্টা হচ্ছে 4টা 34 মিনিট পর্যন্ত, এবং পূর্ণগ্রাস সমাপ্তি উন্মিলন হচ্ছে 5টা 33 মিনিট পর্যন্ত। এবং পূর্ণগ্রাস যেটা হচ্ছে, পূর্ণগ্রাস যেটাকে বলেছি যে একদম পুরোটাই ধরে হচ্ছে পূর্ণগ্রাস, সেটাকে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেটা হচ্ছে 59 মিনিট পূর্ণগ্রাস পর্যন্ত থাকছে। তারপরে যে একটু একটু ছোট হচ্ছে, একটু একটু স্থিতিকাল একটু একটু হয়ে 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 যে অতিক্রম হচ্ছে বা একদম ছেড়ে চলে যাচ্ছে, বা স্পর্শ থেকে ছাড়া পর্যন্ত তার যে কেন্দ্রিকটা, সেটা তার মান হচ্ছে, এই যে গ্রাস যে মান, সেটা হচ্ছে 1.155, তাহলে 1.155, হ্যাঁ, 155, 1.155, 1.01555। তো এই দৃষ্টান্ত। এবারে গ্রহণ দর্শনের যে শুভাশুভ জায়গা হচ্ছে, এবার চলে যাই রাশিগত বা গ্রহণের সতর্কতা অবলম্বন করবেন কিভাবে। এই গ্রহণটা খুবই, গ্রহণ মানেই হচ্ছে পাপগ্রস্ত, এবং গ্রহণ মানেই কিন্তু স্পর্শকাতর, আর গ্রহণ মানেই কিন্তু অবিস্মরণীয়, এবং গ্রহণ মাত্রই কিন্তু স্পর্শ থেকে বিচ্ছিন্ন হওয়া। তার মানে এখানেই জ্যোতিষশাস্ত্রে আখ্যা দেওয়া আছে গ্রহণটা কোনো কিন্তু ভালো জায়গা নয় দর্শক বন্ধু।
কারণ যে সকল রাশিগুলোর মধ্যে চন্দ্রগ্রহণ হয়ে থাকুক বা সূর্যগ্রহণ হয়ে থাকুক, পূর্ণগ্রাস পূর্ণমাত্রায় যে সকল গ্রহণগুলো হয়ে থাকে, গ্রহণ মানেই হচ্ছে পূর্বেই বলে গেছি যে একই সরলরেখার মধ্যে পৃথিবী, সূর্য অথবা যদি চন্দ্র এবং তার মধ্যে যেটাকে পূর্ণ গ্রাস করছে রাহু। রাহু একটি একটি ছায়াগ্রহ। রাহু এবং কেতুকে আমাদের জ্যোতিষশাস্ত্রের দর্শনে ছায়াগ্রহ বলে বলা হয়। তো সেই ছায়া তাকে গ্রাস করে ফেলেছে, তার মানে কি তার বিকিরণটাকে পৃথিবীর ভূপৃষ্ঠতে পৌঁছাতে দিচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যখনই সৌরজগতের এই ডিসমিস জায়গাটা হচ্ছে বা গ্রহণের কার্যকাতরতার, স্পর্শকাতরতার বা ছাড়ার যে এই যে সন্ধিক্ষণটা, এই যে চক্রকার গোলাকার বৃত্তের যে আবরণ যেটি আমরা পেয়েছি, সেটি তার মধ্যে কিছু কিছু নক্ষত্র বিশেষে, যেমন আমাদের 27টা নক্ষত্র এবং তারপরেও একটা নক্ষত্র সৌরজগতে জ্যোতিষশাস্ত্রের মতে একটা নক্ষত্র আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে, যেগুলো হচ্ছে অভিজিৎ নক্ষত্র বা অনেকেই শুভজিৎ বলেও বলেন, অভিজিৎ নক্ষত্র বলে আখ্যা দেওয়া হয়েছে, অভিজিৎ নক্ষত্র বলে। তারা আমরা 27টা নক্ষত্র, যেটা এর পূর্বেও আমি অনেক ভিডিওতে দিয়েছি যে 27টা নক্ষত্র কি নক্ষত্র, রাশি কটা এবং গ্রহ কাকে বলে, এইসব নিয়ে অনেকটাই ভিডিও দিয়েছি, কিন্তু গ্রহণের কোনো ভিডিও দিইনি। তো সেই কারণেই আপনাদের মাঝে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য আজকে কি জানি কতটুকু ভালো লেগেছে, ভৌগোলিক ব্যাখ্যায় এর বহু কিছুই রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সকল বিচার্য জায়গাগুলো আছে, সেই বিচার্যগুলো কিন্তু আমি পরস্পর তুলে ধরছি হে দর্শক বন্ধু। এবং সেই জন্য বলছি যে গ্রহণ দর্শনের শুভাশুভ ফলগুলো আমাদের কোন কোন রাশির মধ্যে দিতে থাকে এবং কোন কোন রাশিগুলো, যেগুলো হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে মঙ্গল প্রভাবিত রাশি একটি, এবং কর্কট রাশি হচ্ছে একটি চন্দ্র প্রভাবিত রাশি, এবং তুলা রাশিটি হচ্ছে একটি শুক্র প্রভাবিত রাশি, এবং মীন রাশিটা হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি। তাহলে মেষ হচ্ছে কালপুরুষের প্রথম হাউস অথবা কালপুরুষের প্রথম ঘর হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা আমি পরপর করে গেছি, মেষ থেকে একদম রাশি বা দ্বাদশ রাশি পর্যন্ত, 1 নম্বর রাশি থেকে দ্বাদশ রাশি পর্যন্ত তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, এবং এই 2026-এ 25-এর অনেক এপিসোড দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 2026 অর্থাৎ 2026-এর যে প্রভাবগুলো, গোচরগত ফলের কি মাত্রা দিতে পারে, সাপ্তাহিক ফল, মাসিক ফল এবং বাৎসরিক ফলগুলো কিভাবে অ্যানালাইসিস, কোন কোন গ্রহের কোন কোন ট্রানজ্যাকশানের সঙ্গে যোগ হলে তার কী জায়গাগুলো শুভ ফল প্রদান করে, সেগুলো ব্যাখ্যা ইতিমধ্যে সব কিছুই পরপর এপিসোড দেওয়া হয়েছে। কিন্তু এখানে যেহেতু হচ্ছে মঙ্গল মেষ প্রভাবিত রাশি, তাহলে মঙ্গল সূর্য এবং চন্দ্র অপেক্ষা কিন্তু তাদের যে বৈসাদৃশ্য দৃশ্য বা রাশিগত মানুষের যে ফলাফল দিতে পারে, মঙ্গল একটি হচ্ছে রেড ক্রস বর্ণের রাশি, এবং মঙ্গল মেষ হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত রাশি, এবং সেটি হচ্ছে রক্তের কারক গ্রহ, তার মধ্যে একটি রাশি। তাদের মধ্যে এই সন্ধিক্ষণটা খুবই শুভাশুভ ফল দেবে। এবং তার মধ্যে হচ্ছে ব্যক্তিগত জায়গায় যদি আমি যাই, যেটা হচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকারা এই সময়টা এই গ্রহণ দর্শনে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। বিশেষ করে অর্থপ্রাপ্তির জায়গা একটা খুব ভালো পরিলক্ষিত হচ্ছে, এবং সন্ততির মধ্যে যে সকল বাবা মারা রয়েছেন তারাও কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। কারণ সূর্যের বলয়ে, চন্দ্রের বলয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রভাবে এই রাশিগুলোর শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে।
সেক্ষেত্রে দর্শক বন্ধু অনুরূপভাবে কর্কট রাশিও তাই চন্দ্র প্রভাবিত একটি রাশি। চন্দ্র হচ্ছে সবসময় মন, মানসিকতা, চেঞ্জিং এবং রূপচর্যা, বিলাস ব্যয় বহুল এইসবকে ইন্ডিকেটেড করে এবং তার সঙ্গে হচ্ছে এইগুলোর কারক গ্রহ বলে বিবেচিত করা হয়। এবং কর্কট রাশি এমনই একটি রাশি যেটা কালপুরুষের চতুর্থতম রাশি। এবং চতুর্থতম রাশি কর্কট রাশি খুবই যারা যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রতি বলবো যে তাদের প্রতিও চন্দ্র যেহেতু গ্রহণ দশার মধ্যে যাচ্ছে, বৈবাহিক সম্পর্ক, মাধুর্যতা, রিলেশনশিপ এবং বেকারত্বের সমস্যার যে একটা পেন্ডিং সিচুয়েশন তারা বেশ কিছুদিন ধরে অনুভব করছিলেন, তারা সেই জায়গাতে খুবই রিকভারি একটা জায়গা রয়েছে। এবং সেই সঙ্গে শরীর, মন এবং দিস ইজ দ্য টাইম অফ রানিং, দিস ইজ দ্য টাইপ অফ রানিং দ্যাট ইজ মুভমেন্ট। এটা কিন্তু একটা পরিলক্ষিত হবে। সেই মুভমেন্টগুলো কিন্তু খুবই ভালো ভালো প্রকৃতির হতে চলেছে। এবং কর্কট মন মানসিকতার যেহেতু একটি রাশি, সেক্ষেত্রে কিন্তু এই রাশির চতুর্থ নম্বর রাশির এর মধ্যে যে রাহু পীড়িত অবস্থা এবং কেতু ওর যে একটা পীড়িত দশা, সেই দশাটা কিন্তু খুবই ফোর্থ হাউসকে দৃষ্টি দিয়ে খুব একটি ভালো জায়গা, মানে বিশেষ করে সেলফ রিকভারিতে খুব একটা ভালো কর্মসূচক জায়গা বিশেষ করে রাখছে চন্দ্রের অধিপতি, কর্কট রাশির অধিপতি চন্দ্র, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই সঙ্গে 3 নম্বর হচ্ছে তুলা রাশি। তুলা রাশিও কালপুরুষের একটি বিশিষ্ট জায়গার রাশি এবং সেটা হচ্ছে শুক্র প্রভাবিত রাশি। এবং শুক্র কি করে, শুক্রের যে টার্মিনেশনটা সেটা ইত্য অবস্থাতে যে বলয়গ্রাস পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ ব্যতীতে শুক্র যে তাদের মধ্যে ট্রানজিস্ট করেছে, সেই ট্রানজিস্টটা আপাততভাবে প্রেম, প্রীতি, ভালোবাসা, রিলেশনশিপটাকে খুবই ভালো করবে এবং সম্পর্কটাকে তীক্ষ্ণ করতে চলছে। হ্যাঁ দর্শক বন্ধু, এবং সেই সঙ্গে হচ্ছে মীন রাশি, দ্বাদশতম রাশি, কালপুরুষের দ্বাদশতম রাশি। তাহলে দ্বাদশতম রাশি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত এবং এই রাশিটি বৃহস্পতিও চন্দ্রের যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের যে পরিসীমার যে কালটি, এটিতে খুবই কিন্তু বুদ্ধিবৃত্তি এবং সেলফ প্রপোনেশনস এবং হচ্ছে রিলেশনস, এটাকে খুব একটি খুব ভালো বা দৃঢ় জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে হে দর্শক বন্ধু। এবং সেই সঙ্গে বলবো যে যেহেতু পরপর 4টি রাশির শুভ দর্শন কিন্তু শুভ যোগ কিন্তু পেয়েই যাচ্ছে অটোমেটিক্যালি, এর বৃত্তান্তে আরও এর অনেক কিছুই জিনিস বলার থাকে বা অনেক কিছু জিনিসই বলার আছে, যে মোটামুটি একটি গ্রহণ সম্বন্ধে আইডিয়া এবং কোন কোন গ্রহগুলো ওর মধ্যে যাদের অবস্থান, বাচ্চারে যাদের অবস্থান বলে মনে করেছেন যে মেষ, কর্কট, তুলা এবং মীন রাশির মধ্যে যে শুভ জায়গা মঙ্গল, চন্দ্র, শুক্র, বৃহস্পতির মধ্যে ট্রানজেকশনটা হচ্ছে খুবই ভালো জায়গা এই গ্রহণ দর্শনের যোগে। এইবার সেখানে হচ্ছে যে শুভাশুভ ফল তো সেটা পাচ্ছে। যে সকল রাশিরা, এবার চলে যায় যে সকল অশুভ কালপুরুষের অশুভ যে সকল রাশিগুলোর জায়গাতে পৌঁছেছে সেগুলো হচ্ছে কুপ্রভাবদৃষ্ট রাশি। উক্ত রাশি হইলে জন্ম তারা, যেটা হচ্ছে আমি এবারে বলবো, যেটা মেষ রাশির দর্শন কিন্তু নিষিদ্ধ। এখানে প্রথমে কিন্তু আমি বলেছি দর্শনটা মানে তাদের কিন্তু যোগটা ভালো যাবে, যেন কালপুরুষের প্রথম ঘর মেষের ঘর মঙ্গল প্রভাবিত রাশি। তো এবারে সেক্ষেত্রে বলেছি যে দর্শনের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হচ্ছে দর্শন মানে দেখা,
সেই দর্শনটা কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে যেহেতু রয়েছে মেষ রাশি, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু নিষিদ্ধ যোগ রয়েছে। কারণ পূর্ণ চন্দ্রগ্রহণ যখন আপনার 3:20 থেকে শুরু হবে এবং স্থায়িত্বকাল থাকছে 6:48 পর্যন্ত, এবং পরিপূর্ণতা যেটা অপরাহ্ন গ্রহণের মধ্যটা থাকছে হচ্ছে 5:05 পর্যন্ত। সেখানে 49 মিনিট পূর্ণগ্রাসে যে ভরণী নক্ষত্রের মধ্যে যে মেষ রাশির মধ্যে যে ভরণী নক্ষত্রটা রয়েছে, সেই নক্ষত্র কিন্তু খুব অশুভ যোগ একটা ইন্ডিকেটেড করছে। কারণ ভরণী নক্ষত্র এমনই একটি নক্ষত্র, যে নক্ষত্রটা হচ্ছে গ্রহণের পূর্বাভাসে বা গ্রহণের মুহূর্তে তাদের যে ট্রানজিটস, তাদের কিন্তু বিপরীত ফল প্রদান করে। দর্শক বন্ধু, তো যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চাটি জাতক এবং যদি জাতিকা হয়ে থাকেন, পুরুষ মহিলাদের ক্ষেত্রে সবাইয়ের ক্ষেত্রে একই রকম বলছি যে মেষ রাশির ভরণী নক্ষত্রের মধ্যে যদি কেউ আপনারা থেকে থাকেন, তাহলে এর মধ্যে গ্রহণ চলাকালীন গ্রহণটা দেখাটা নিষিদ্ধ। এবং সেই জন্য কি কি করবেন না গ্রহণের সময়, যদি কোনো মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি কেউ প্রেগনেন্সি থাকে, কারণ এই সময় রক্তের গতি বা মেষ রাশি তো মঙ্গল প্রভাবিত রাশি এবং ভরণী নক্ষত্রের মধ্যে পড়েছে, তো সেক্ষেত্রে বলবো যে জাতক এবং জাতিকাদের মধ্যেই যদি বলবো যে এই সময়টা একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা অমিল দেখা দেবে। কারণ এমনই একটা ট্রানজিটিং সিচুয়েশান ওই মধ্যে রয়েছে যে যেখানে হচ্ছে দুজনের মধ্যে টার্মিনেশনটা, কারণ ভরণী নক্ষত্র এমনই একটি নক্ষত্র যেটি হচ্ছে মেষ রাশি প্রভাবিতরা মানে ভরণী নক্ষত্র। সেক্ষেত্রে নক্ষত্রের যে একটা প্রাচুর্যতা বা প্রাক্কাল রয়েছে, সেটা কিন্তু এক্ষেত্রে অশুভ প্রদান। তো সেক্ষেত্রে যদি বলে মনে হয় যে না ভরণী নক্ষত্রের মেষ রাশির ভরণী নক্ষত্রের মানুষ আমি, তাহলে এই জায়গা থেকে মহিলা যদি হয়ে থাকেন প্রেগনেন্সি অবস্থাতে আহারটা করবেন না। কারণ ওই সময় ব্লাড অত্যন্তভাবে টার্মিনেশন, ব্লাডের যে গতি প্রকৃতি, সেই সময়টা হচ্ছে অশুভ প্রদানে থাকে। কারণ সে সময়টা হচ্ছে সূর্যের যে একটা পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু থাকে না, কারণ সে সময় ছায়াপ্রাপ্ত হওয়ার জন্য এটা কিন্তু নেগেটিভ জায়গা একটা গোচরে এসেই যায়। সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন বা ব্যাকটেরিওসিস ডিপার্টমেন্টের মধ্যে যে সকল জিনিসগুলো পড়ে, সেগুলো কিন্তু অশুভ প্রদান করে। এবারে যদি বলেন যে না অন্যান্য নক্ষত্রের অন্যান্য গ্রহগুলোর মধ্যে কি একই রকম, না, এটা কিন্তু নয়। যেটা বিচার বিশ্লেষণ করে যেটা পাওয়া যায় সেটি। এছাড়াও 8টি গ্রহ দর্শনে কিন্তু অশুভ, এবং যারা এর পরেও যারা যে সকল গ্রহগুলো রয়েছে, যেমন কালপুরুষের যে গ্রহগুলো রয়েছে, মানে রাশিগুলো রয়েছে, তাদের যে ট্রানজিটগুলো ধরুন, যেমন বৃষ, মিথুন, হচ্ছে মকর, তারপরে হচ্ছে কুম্ভ, তারপরে বৃশ্চিক, তারপরে সিংহ, এই যে রাশিগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে সিংহ প্রভাবিত রাশি। এগুলোর মধ্যে কি হয়, এগুলোর মধ্যে কিন্তু একটু অশুভ প্রদান হচ্ছে। কারণ অশুভ এই কারণেই হচ্ছে যে ওই যে সায়েন্টিফিক্যাল মত অনুসারে এবং সূর্যের সৌগত চন্দ্রের যে টার্মিনেশন, সেই টার্মিনেশনে অনেক কিছু শরীরের মধ্যে বাধাগুলো অনুসরণে থাকে, যার জন্য এদের প্রতি 8টি গ্রহ অত্যন্তভাবে অশুভ প্রদান করে বা অশুভ প্রদান করতে চলেছে। এইবারে মনে করুন এই যে 4টি রাশির কথা বললাম, মেষ, কর্কট, তুলা এবং মীন রাশির কথাটা বললাম, এদের তো শুভ থেকেই থাকছে বা চলছে, এদের তো কোনো অসুবিধেই নেই। মনে করুন কোনো কারণে দেখে ফেলেছে, প্রশ্ন আসবে আপনাদের, হ্যাঁ দর্শক বন্ধু, প্রশ্ন আসবে যে 8টি গ্রহের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, মনে করুন আপনি একজন ব্যক্তি, আপনার উদ্দেশ্যেই বলছি দর্শক বন্ধু, আপনার উদ্দেশ্যেই বলছি যে আপনি যদি মনে করেন যে আমার মিথুন রাশি কি সিংহ রাশি
কি আপনার কুম্ভ রাশি, কি মকর রাশি, কি বৃশ্চিক রাশি। তাহলে এই বৃশ্চিকটাও কিন্তু মঙ্গল প্রভাবিত রাশি, মকরটা শনি প্রভাবিত রাশি, এবং সিংহটা হচ্ছে সূর্য প্রভাবিত রাশি। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের মধ্যে আসছে না কেন, না ওদের যে নক্ষত্রের বিচার, সেখানে কিন্তু যে সকল যে কালপুরুষের যে হাউসগুলো রয়েছে তাদের একটা করে কিন্তু 3টে করে, কারো 2টো করে নক্ষত্রের সন্ধিক্ষণ থাকে। যেমন মনে করুন বৃশ্চিক রাশির মধ্যে আমি একটা আলোচনা করছি। তো মনে করুন বৃশ্চিক রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকছে, একটা হচ্ছে অনুরাধা, আর একটা হচ্ছে জ্যেষ্ঠা, আর একটা হচ্ছে আপনার জ্যেষ্ঠা, অনুরাধা, আর এই যে 3টে যে নক্ষত্র রয়েছে, হ্যাঁ, তো সেই নক্ষত্রের মধ্যে বিশাখা, অনুরাধা, আর হচ্ছে আপনার জ্যেষ্ঠা। তাহলে বিশাখা নক্ষত্রের মানুষরা এই গ্রহণের প্রাক্কালে তাদেরও কিন্তু পূর্বের নিয়মনীতি অনুসারে এদের কিন্তু নেগেটিভ যে জায়গাগুলো পজিটিভের মধ্যে তো নেই, কারণ যে নক্ষত্রগুলো এতই ট্রানজিকশনের মধ্যে গোচরগত যে ফল দিচ্ছে 8টা রাশির মধ্যে, আমি একটা রাশির কথা বললাম যেটা বৃশ্চিক রাশি, কারণ সেগুলোকে অশুভ প্রদান করে বা ওই সময়টা অশুভ প্রদান করে চলেছে, যার জন্যই এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তার জন্য কিন্তু অনেকটাই ইতিবৃত্তান্ত ন্যাটাল চার্ট দেখে এখনের যে পরিস্থিতির উপর নির্ভর করবে গ্রহচক্রের যে অবস্থানগুলো, তা সেখানে সেই অবস্থানের উপর নির্ভর করে ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে সেই গ্রহ চার্টের এটা দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরা অপোজিট সাইডে, তো দেখাতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে যখন দেখানো যেত তাহলে সেটা কিন্তু আমি বিশ্লেষণ করে করতাম। তা কেন বলছি না, এটার মধ্যে কারণ রয়েছে। তো সেক্ষেত্রে বলছি যে এক্ষেত্রে যারা মনে করুন আটটি গ্রহ দর্শন যে অশুভ প্রদান করছে যে রাশিগুলোর ক্ষেত্রে, সেগুলো কিন্তু মনে করুন হঠাৎ করে দেখে ফেলেছেন, সেক্ষেত্রে কি করণীয় আপনাদের মাঝে সেটা মনে করুন দেখে ফেলেছি চন্দ্রগ্রহণটা, বা চন্দ্রগ্রহণের সময় যে আমাদের সকাল থেকে উঠে যে ছাড়া থেকে পূর্বে পর্যন্ত এখন যে টাইমটা 3:20 পর থেকে, সেই সময়টা আমরা কি করি, সেই সময়টা আমরা হয়তো একটু শুয়ে পড়ছি, কারণ এখন একটা গ্রীষ্মের প্রাদুর্ভাব, শীতের শেষ হলো, একটা গ্রীষ্মের প্রাদুর্ভাব একটা এসেছে। গ্লোবাল ওয়ার্মিংটা যে একটা ভৌগোলিক তত্ত্ব অনুসারে 9 শীত 9 গরমের যে একটা প্রাদুর্ভাব, তা সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া যে চেঞ্জিং যে সিস্টেমটা থাকে, সেই সিস্টেমটার মধ্যে যখন আমরা যাচ্ছি, সেই সময়টা কিন্তু এই টাইমটা বিশেষ করে হচ্ছে অনেকটা সময় হচ্ছে বিলাসিতার সময় হয়ে থাকে, বা অনেক সময়টা হচ্ছে অনেকে চা পান খেয়ে থাকেন, বা অনেকে হচ্ছে কোনো রকম গল্প গুজব করছেন চা দোকানে গিয়ে, কেউ কারো কাজকর্ম করছেন, কেউ খেলাধুলা করছেন, কেউ হয়তো কোনো নির্দিষ্ট কাজের জন্য কেউ বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে গাড়ি চালাচ্ছেন, কেউ হয়তো কোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছেন, কেউ হয়তো অফিসে, সেই সময়টা কোনো অফিস বলতে যদি কোনো প্রাইভেট সেক্টর হয়, কোনো কোম্পানি সেক্টরের মধ্যে কিন্তু এই জিনিসটা নয়, কারণ যেহেতু কালকে পূর্ণিমাও পড়েছে, তা সেক্ষেত্রে কিন্তু পূর্ণিমার একটা ছুটি কিন্তু দোল উৎসবে থেকেই থাকে। হ্যাঁ, এটা আমাদের রাজ্য স্তরে, অন্যান্য স্টেটে কি হয় জানি না। তো আমাদের স্টেটে যেটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ বিশেষে যেটা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের একটা ছুটির দিন থাকে। সেই মনে করুন যদি একটা ছুটির দিন না থাকতো, ওই পূর্ণিমার প্রাক্কালে যদি না থাকতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে ঘটনাটা কিন্তু এইটাই আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ দর্শক বন্ধু বলছি, যেটা এই যে কাজগুলো করে থাকেন, তাহলে এই কাজগুলোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই 8টি রাশিকে। কারণ এদের মধ্যে যে গ্রহের যে গোচরগত ফল বা টার্মিনেশন, যে সূর্য, চন্দ্র, সূর্য এবং পৃথিবী, এবং তার সঙ্গে যে রাহু কেতুর যে একটা যোগ যে একটা চলছে, সেই রোগের যে টার্মিনেশনটা, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে অনেকের বিলাসিতা, মানে খারাপ তো একেবারেই, গ্রহণ মানেই কিন্তু খারাপ। আবার অপোজিট রিলেটেড বলা হয়েছে যে গ্রহণ মাত্র কিন্তু অনেকের কিন্তু শুভাশুভ ফল দেয়। কারণ শুভাশুভ ফল কেন দেয়, কারণ যেহেতু আমি 4টা রাশির কথা বলেছি, যে
মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশি। কারণ এরা যে হাউসগুলোতে মানে থেকেছে কালপুরুষের এবং তাদের রাশিগুলোকে পরিচালনা করছে, এদের সঙ্গে টার্মিনেশনটা কিন্তু খুব ভালো এবং নক্ষত্রে বেসেছে। এক একটা রাশির এক একটা করে দুটো তিনটে করে নক্ষত্র থাকছে, তার আবার পাদ নির্বাচন থাকছে। হ্যাঁ, মনে করুন হয়তো একটা রাশির, যেমন আপনার তুলা রাশির কথা যদি বলি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তিনটে রাশি, তিনটে নক্ষত্র কিন্তু থাকছে এবং সেই সঙ্গে কিন্তু আবার আরেকটা নক্ষত্রের এক পায়াও পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমি চারটা নক্ষত্রের কথা আমি বলে যাব, যেমন সিংহ রাশির ক্ষেত্রেও তাই। তাহলে সেক্ষেত্রে দর্শক বন্ধু, সেক্ষেত্রে অ্যানালাইসিসটা ঠিক আমি এইভাবেই করছি। তো আর বিশ্লেষণভাবে বিস্তারিতভাবে যাচ্ছি না, কারণ ওটাতে যেতে গেলেই তো আপনাদেরকে ছকটা দেখে তারপরে বললে তার ভালো হতো। যে এখনের গ্রহগত অবস্থানগুলো, সূর্য চন্দ্রগ্রহণের বলয়ের ক্ষেত্রে যে সব কালপুরুষের যে দ্বাদশ রাশি রয়েছে তাদের মধ্যে যে সকল গ্রহেরগুলো ট্রানজেকশানগুলো রয়েছে, একটা একটা করে অধিনায়কত্ব অবস্থানে আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্নধর্মী। তা সেই জন্য আটটার কথা বললাম, যে এই চারটা বাদে আটটার কথা বললাম। আর একটার কথা তো বলে গেছি, যেটা হচ্ছে আপনার বলেছি যে ভরণী নক্ষত্র মেষ রাশির, এটাও কিন্তু একদম দর্শন করাটা নিষিদ্ধ। আর দর্শন যদি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে কিন্তু মুক্তি স্নানের দরকার হতে পারে। কারণ এবার যদি বলেন যে আমি কি 3টের সময় 4টার সময় কি গঙ্গা স্নান করতে যাব? হ্যাঁ, দেখুন, যারা একটু শহরবাসী, কারণ যেখানে উষ্ণায়নতা প্রাদুর্ভাবটা বেশি, যেখানে কলকারখানা গাড়ি ঘোড়া চলছে, অনেকেই কিন্তু সার্ভিস করবার পরেও কিন্তু এসে কিন্তু রাত্রি 8টার সময় 9টার সময় কিন্তু চান করেন শহরবাসীর ক্ষেত্রে দেখেছি। কারণ আমি বিভিন্ন জায়গাতে ঘুরেছি, দেখেছি যে তাতে করে কিন্তু রাত্রিবেলায় অনেকে কর্মজীবন শেষ করে আসবার পরে কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু করে, এটা আমি দেখেছি। সেই জন্য কী করতে হবে না, সেই জন্য হচ্ছে দেখুন, সেই জন্য হচ্ছে ব্রাহ্মণকে স্বর্ণদান করাটা হচ্ছে অতি অবশ্য কর্তব্য। এটি ভৌগোলিক শাস্ত্রের বা ধর্মীয় শাস্ত্রের যে একটা প্রকরণ আমি পেয়েছি, বা অনেক ঠাকুরমশাইও সেভাবে কথা বলবেন, যে একটা কথা হচ্ছে যে ব্রাহ্মণদের এটাকে দান করাটাও কিন্তু একটা শুভাশুভের কারণ। আর গ্রহণ চলাকালীন হচ্ছে গঙ্গা স্নানটা করা অতি অবশ্যই কর্তব্য, গ্রহণ চলাকালীন। ঠিক আছে, গ্রহণ ছেড়ে যদি যায় তাহলে সেখানে কিন্তু আলাদা, এটা একটা ব্যাপার থাকে। এবারে দেখুন, এবারে দীক্ষিতগণের মন্ত্র পুনশ্চরণ রাজসাদির বিচার অনাবশ্যক। এই সময়টা অনেকে মনে করুন, অনেক ব্রাহ্মণ, অনেক পণ্ডিতরা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে পুনশ্চরণ করতে যাচ্ছেন, একটা মন্ত্রকে চার করছেন, একটা মন্ত্রকে বাড়াচ্ছেন, একটা মন্ত্রকে অভিমন্ত্রিত করে তাকে পুনশ্চরণে যাচ্ছেন। পুনশ্চরণের একটা নিয়ম নীতি, যারাই পুনশ্চরণ করতে গেছেন তারা নিশ্চয়ই অনুভূতি করেন যে পুনশ্চরণ কত বড় একটা জিনিস। সেখানে যাগযজ্ঞ পূজা পাঠ করে নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময় ব্যতীত করে তারপরে কিন্তু পুনশ্চরণে যাওয়া উচিত। এবং সেই পুনশ্চরণ, যে দেবদেবীর পুনশ্চরণ করবেন সেই দেবদেবীর পুনশ্চরণের মাধ্যমে কিন্তু আমাদেরকে সেইভাবে সেই কঠোরতা, নিয়ম কানুন এগুলো সব মান্যতা দিয়ে যাগযজ্ঞ পূজা অর্চনা করে কিন্তু তাদের থেকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে যারা দীক্ষিতগণের মধ্যেই বলছি, যারা মন্ত্র পুনশ্চরণ রাজসাদির বিচার অনাবশ্যক করবার পর তারপরে কিন্তু আপনারা মন্ত্র পুনশ্চরণে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু অতি অবশ্য জ্যোতিষ বন্ধুদের বলছি বা জ্যোতিষ ভাইদের বলছি, ভালোবেসেই বলছি, অন্য কিছু করে বলছি না কিন্তু। ঠিক আছে, কোনো ডিমার্কেশন না, যেটা সাইকোলজি বলে, সাইকোলজির যে আমাদের মেমোরির মধ্যে যে সাইকোলজিটা আমাদের, সেই সাইকোলজিটাকে আমরা কিন্তু 4টি ভাগে আমরা ভাগ করেছি, যেটি একটা একটা করে স্তর থাকে। সেই স্তরগুলোকে ডিফিসিয়েন্সিভাবে আমাদেরকে খাটাতে হবে। একদম হচ্ছে লার্নিং, ডিটাচমেন্ট, রিকল, রিফাউন্ডেশন। তাহলে এই যে 4টা সাইকোলজি, এই সাইকোলজিটাই হচ্ছে আমাদের এই জায়গা। হ্যাঁ দর্শক বন্ধু, তাহলে সেখানে হচ্ছে দীক্ষিতগণের মধ্যে পুনশ্চরণটা যাওয়া কিন্তু রাজসাদির বিচার অত্যন্ত করে তারপরে কিন্তু যাবেন। যদি কেউ কোনো রাশি পুনশ্চরণ করতে যাচ্ছেন, মনে করুন মেষ রাশির জাতক একজন, তিনি যাচ্ছেন কি করতে? পুনশ্চরণ করতে যাচ্ছেন। পুনশ্চরণ করার উদ্দেশ্য কি? মন্ত্রটাকে অভিমন্ত্রিত করে বাড়ানো, যাতে তার নিজের চলার পথ অতিক্রম করতে পারে, বাধাগুলোকে অতিক্রম করতে পারে, শুভ জায়গাগুলোকে তারা আনতে পারে। যখন ভাগ্যবস্তু
ভোগ্যের যে বস্তু সেগুলো কিন্তু সবাইয়ের কিন্তু গ্রহণযোগ্য হয়ে ওঠে না। অনেকে ভোগ্য বস্তু প্রাপ্তি হয়ে থাকে, অনেকে বিনা পরিশ্রম করেও কিন্তু অনেকে মুনাফা বেশি নিতে পারেন, আবার অনেকে কিন্তু সারাক্ষণ পরিশ্রম করেও কিন্তু সেটা মুনাফাইতে যাওয়াও যায় না। তা সেখানেই তো এই আপনার বিচার আপনারই কাছে, আপনার জায়গা, আপনার চিন্তা ভাবনা আপনাকে নিতে হবে। এটা তো কেউ দর্শক বন্ধু নেবে না। আজকে কথাগুলো বলার উদ্দেশ্যটা কেন, যে গ্রহণ কেন হয়, গ্রহণ করলে কি কি হতে পারে রাশিগুলোর মধ্যে, গ্রহচক্রের মধ্যে, জাস্ট একটা সিম্পলেশন, একটা রিমার্কটা আপনাদের সাইকোলজিতে দেওয়ার জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, এটাকে কখনোই অ্যাগ্রেসিভে নিয়ে যাবেন না, ভালোভাবে বুঝবেন, দেখবেন নিজেদেরও মধ্যে। কারণ দর্শন বলছে কিন্তু অন্যরকম। দর্শন যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু দর্শন অবিচার করে যদি আমরা শনাক্ত করি তাহলে কিন্তু এর মাহাত্ম্য বিশালই মাহাত্ম্য। কারো কিছু হবে না সেটা আলাদা কথা, কিন্তু সতর্কতা অবলম্বন করা। আজকে আসছি একটু পরেই আসছি, আরও একটু বিশ্লেষণ করে আপনাদের বলাবো। যাই হোক, দীক্ষিতগণের মধ্যে যারা যারা মেষ, কর্কট, তুলা এবং মীন রাশির মধ্যে রয়েছেন, আমি পূর্বেও বলেছি যারা এর মধ্যে আছেন তাদের কথা বলছি, যাদের মধ্যে শুভ হতে চলেছে সব কিছু দিকেই 26টা ওয়ার্ল্ড মানব জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এক কথায় শেষ করলাম 26টা ওয়ার্ল্ড কী 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 কী। এর আগেও কিন্তু এপিসোড দিয়েছি 26টা ওয়ার্ল্ড মানব জীবনের কী কী। গর্ভধারণ থেকে, একটা কথাই বলি, জন্ম থেকে গর্ভধারণ এটা দেখুন পঞ্জিকাতে আপনারা যাবেন, হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের বিভিন্ন রকম পঞ্জিকা, মার্তণ্ড চণ্ডিকা থেকে শুরু করে, শুদ্ধ দীপিকা থেকে শুরু করে, বেণীমাধব থেকে শুরু করে, পূর্ণচন্দ্র থেকে শুরু করে, তারপরে আপনার হচ্ছে আর কি বলবো, বিশুদ্ধ সিদ্ধান্ত থেকে শুরু করে, এছাড়াও অনেক পাঁজি বেরিয়েছে। সেই পাঁজির দেখবেন, প্রথমেই দেখবেন, হ্যাঁ দর্শক বন্ধু যারা জানেন না, কারণ অনেকেই হয়তো এটা দেখে হয়তো অনুভব করবেন যে জ্যোতিষশাস্ত্রী উনি কি বলছেন, কি কথা বলছেন, এগুলো তো আমাদের মধ্যে অনেকের শুনতে ভালো লাগে, অনেকের শুনতে ভালো লাগে। যারা এই সব বিষয়ে শোনার পারদর্শী এবং যারা নিজেদের জীবনটাকে নিজেদেরকে হ্যাপি বলে মনে করতে চাইছেন আগামী দিনে, তাদের এই জায়গাগুলোকে প্রতি মুহূর্তে এর বিচার্য রয়েছে। হে দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে ভালো প্রকাশটা করাটাই হচ্ছে আমার, দেওয়াটাই হচ্ছে আমার আনন্দের। হ্যাঁ দর্শক বন্ধু, এবার বলছি যে ওটা তো বললাম যে পুনঃস্তরণ এই রাশিগুলোর মধ্যে পুনঃস্তরণ করবেন, আর এরপরে যে 8টা রাশির কথা বলেছি এগুলোর ক্ষেত্রে কিন্তু পুনঃস্তরণ করতে গেলে কিন্তু তারা এবং চন্দ্রের এবং রাশাদির বিচারটার কথা আমি বলেছি, সেগুলো করে তারপরে করবেন। এবারে চলে যাই, মনে করুন কেউ হয়তো দেখে ফেলেছেন, এই 8টা রাশির মধ্যেই বলছি দর্শক বন্ধু, 8টা রাশির মধ্যেই বলছি, কেউ হয়তো মনে করুন চলে গেলেন, হয়তো দেখে ফেলেছেন যে গ্রহণটা চলছে, তা সেই সময় গ্রহণের সময় আপনার যে কালের বিচার্য জায়গাগুলো রয়েছে, যেগুলো অঘটন না ঘটুক দর্শক বন্ধু, যদি ঘটে তাহলে সেক্ষেত্রে বলছি, মানে যদির কথা বলছি, যদি মানে কি হবেই, যদি মানে কি হবেই, কম বেশি হবে। কারণ এটা কিন্তু নিজস্ব ব্যক্তিগত চার্ট নয়, আমারও চার্ট নয়, নিশ্চয়ই আপনি যে শুনছেন আপনারও চার্ট নয়। কারণ এটা সৌরজগতের যে চার্টের মধ্যে যে কালপুরুষের যে গ্রহের দশাগুলো, সেই দশাগুলো কথা বলছি, ট্রানজিস্টের কথা বলছি, যে এইগুলোর মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা হবে। তো সেক্ষেত্রে এবার বলছি যে গ্রহণ চলাকালীন কিন্তু গঙ্গা স্নানটা অতি অবশ্য করবেন, কারণ গঙ্গা স্নান একটি শরীরের মধ্যে যেমন সায়েন্টিফিকেশাল দিক থাকে, যে আমরা সারাদিন কাজকর্ম করলাম, শরীরের মধ্যে জলের যে বডির মধ্যে যে লিন তাপটা আমাদের বেরোয়, সেই লিন তাপটা যখন আমরা জলের স্পর্শের সম্মুখীন হচ্ছি তখন আমাদের দেহের মধ্যে যে একটা অপবিত্রতা ভাব আসে, বা জলের মধ্যে বডির মধ্যে যে একটা ঠান্ডা ভাব আসে, সেই ঠান্ডা ভাবটাই হচ্ছে খুবই স্বাস্থ্যের পক্ষে শুভ। এবং দৈনন্দিন তো আমরা স্নান করেই থাকি, এবং যদি বলেন যে তাহলে পূর্ণ স্নান গঙ্গা নদীতে করতে হবে, বলেছে কি যে শততীর্থ
বারবার, গঙ্গাসাগর একবার, তাহলে এই কথাটার বিশ্লেষণ দর্শক বন্ধু থাকতো না। আপনি তীর্থে ঘুরে 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 যেখান যেখান সেখানে স্নান করছেন করছেন করুন, তাতে কোনো যায় আসে না। কিন্তু গঙ্গা স্নান একটা পূর্ণ তিথির উদ্দেশ্যে যখন গঙ্গা চানটা যখন করবেন, সেখানে কিন্তু অনেক শুভ শুভ ফল তো আপনার দেবেই দর্শক বন্ধু। সেখানে বলছি যে তার প্রমাণটা আমি সংস্কৃত বাক্যের সূচনাতে আমি বলছি, যেটা হচ্ছে সংক্রমে গ্রহণে চৈব স্নায়াত জস্তু মানব সপ্ত জন্ম সাধি কুষ্টি সাদ দুঃখ ভাগিচ সর্বদা। এইটা হচ্ছে তার প্রমাণ। এবারে মুক্তিস্নান মন্ত্রের যে স্তব, সেই স্তবটা আপনারা দর্শক বন্ধু আমি পরপর দুবার বলতে চলেছি। যদি আপনার এই মন্ত্রটা শুনে গঙ্গার উদ্দেশ্যে চান করে যদি জল একটু গঙ্গার উপর অর্পণ করতে পারেন এই গ্রহণের পূর্বে ক্ষণে, মানে গ্রহণের যোগ চলাকালীন, গ্রহণ চলাকালীন, তাহলে আপনার নিশ্চয়ই মানব জীবন খুব সুখের বা ধন্য হবে। দেখুন না একটু করে দর্শক বন্ধু, সারা জীবন তো অলসতামির মধ্যে কাটিয়েছেন, সারা জীবন তো কর্মব্যস্ততার মধ্যে কাটিয়েছেন, সারা জীবন তো সব সময় কর্মক্ষেত্রে গিয়ে বিলাপিত করেছেন, কর্মকে নিয়েই পৌঁছেছেন। একটু নিজের উদ্দেশ্যে, নিজের শরীরের উদ্দেশ্যে ভাবুন না দর্শক বন্ধু। উত্তিষ্ট গাম্যতাং রাহু ত্যাজ্যৌতাং সূর্য সঙ্গমম কর্মচণ্ডাল যোগিত্থুম কুরু পাপ ক্ষয়ং মম। এখানে বলেছে যে উত্তিষ্ট গম্যতাং রাহু, যে রাহু তার বলয়কেন্দ্রিক গ্রাস করছে চন্দ্রের যে প্রখরতাটাকে, তীব্রতাটাকে গ্রাস করে ফেলেছে। তেজোতাং সূর্য সঙ্গমম, সূর্যের সঙ্গে তেজোময় যে সঙ্গমটাকে, সেটাকে কর্ম চণ্ডাল যোগের চণ্ডাল যোগে পরিণত করেছে। হে দর্শক বন্ধু, কুরু পাপ ক্ষয়ং মম, আমার যে এই শরীরের মধ্যে যে পাপ, সেইগুলো যাতে মুক্তি প্রদান করে। হে ঈশ্বর, যদি ধর্মজাতির মধ্যে হয়ে থাকেন, বিভিন্ন জাতির মধ্যে হয়ে থাকেন, তিনারাও করুন না, ভালো লাগবে। ঈশ্বর আল্লাহ তো কেউ কাউকে কারো প্রমাণ দিয়ে বলে না যে আপনি করবেন উনি করবেন না। আমরা তো সবাই মানুষ, মানব জীবনে আপনাদেরকে চলতে হবে গতানুগতিকভাবে, সবাই তো আমরা একই মায়ের সন্তান। তো অতএব দর্শক বন্ধু আবার বলছি, উদ্দিষ্ট মন্ত্রটা যদি কারো জানা না থাকে, আমি আবার বলছি, স্কিপ করে করে এই ভিডিওটি যখনই আপনাদের উদ্দেশ্যে আমি রেকর্ডিং করে যখন আপনার উদ্দেশ্যে চ্যানেলে ছাড়ছি, তখন নিশ্চয়ই এটা দেখে নেবেন। দেখে নিয়ে মন্ত্রটা একটু খাতাতে লিখে নেবেন। লিখে নিয়ে গঙ্গা স্নানে যখন যাবেন, তখন সেই কাগজটা হাতে থাকলো, চান করলেন, চান করে একটা উড়নি বা বস্ত্র বা গামছা যে হোক, গলায় নিয়ে পূর্বাভিমুখে, অথবা পূর্বাভিমুখে হওয়াটাই সব থেকে বেটার, আর উত্তরাভিমুখেও করা যায়। তো যাই হোক, গঙ্গার উদ্দেশ্যে সেইখানে আপনি একটু জল নিলেন, জল নিয়ে 3 বার এই মন্ত্রটি বলবেন। উচ্ছিষ্ট গাম্যতাং রাহু তেজ্যতাং সূর্য সঙ্গমম কর্ম চণ্ডাল যোগেত্থং কুরু পাপ ক্ষয়ং মম। আবার একবার বলছি, উত্তিষ্ট গাম্যতাং রাহু তেজং সূর্য সঙ্গমং কর্মচণ্ডাল যোগেত্থং কুরু পাপ ক্ষয়ং মম। এই মন্ত্রটি, স্তবটি মুক্তি পাওয়ার জন্য, গ্রহের যে বিড়ম্বনা, গ্রহের যে কঠোরতা আপনার উপর কুপ্রভাব দৃষ্ট, এই রাশিগুলোর মধ্যে সব রাশিরাই করতে পারেন। গঙ্গা স্নান তো কোনো খারাপ নয়। প্রতিনিয়ত অনেকেই যারা গঙ্গার ধারে আছেন, তারা তো গঙ্গাতেই প্রতিনিয়ত স্নান করছে, তাদের কি এই দুর্ঘটনা ঘটে না? হ্যাঁ দর্শক বন্ধু, ওই যে বলেছি যে বার্থ চার্ট অ্যানালাইসিস করা। আর কেন এই ধরনের সিম্পলিশন ধারণাটা আপনাদের দিচ্ছি, কারণ এদের মধ্যে কিন্তু একটা যে সায়েন্টিফিক্যাল মত অনুসারে বা সাইকোলজি বলছে বা আপনার ভৌগোলিক তত্ত্ব বলছে যে এটাতে এদের মধ্যে প্রভাবদৃষ্টগুলো বেশি হয়। কারণ না থাকলে তো দর্শক বন্ধু আপনাদের মাঝে উত্থাপিত করব না আমি, ঠিক আছে? এই হলো ব্যাপার। এইবার কিছু একটু ধারণা আপনাদের দিই, যেটা হচ্ছে যদি আপনি যুবক হয়ে থাকেন বা যুবতী হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে বলছি
তাদের ক্ষেত্রে রাস্তাঘাটে একটু চলা খুব ধৈর্য সহকারে চলুন। আর এই গ্রহণের সময়টা নাইবা চললেন কর্মব্যস্ততা, নাইবা চললেন বাইরে কারো হয়তো কোনো কাজের মাধ্যমে হয়তো পড়েছেন যে ওই মানুষটার সঙ্গে আমাকে দেখা করতে হবে, অত্যন্ত জরুরি রয়েছে, টেলিফোনে সারুন, বাড়ির মধ্যেই সারুন, বেরোবেন না, ঠিক আছে, বেরোবেন না। এবং কর্মজীবনের কথা বলছি, কর্মজীবনে যদি আপনি থেকেই যান, ওই দিন যদি ওই দিন যদি থেকেও থাকে কারো প্রাইভেটভাবে, তাদের তো বন্ধ থাকে না, সরকারিভাবে যেহেতু ছুটি আছে পূর্ণিমা, তো সেক্ষেত্রেও আমি বলছি যে মনে করুন হয়তো কেউ প্রাইভেট সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে তো আপনার অফিস আপনাকে ছুটি দেবেই না বা দেয় না, এরকম ধরনের একটা ব্যাপার থাকে। তো আমি কেন বলছি যে এই কথাগুলো ক্লিয়ারভাবে বলছি, কারণ অনেকের এই প্রশ্ন থাকতেই পারে, যে সেই প্রশ্নটাকে ভেঙে দেওয়ার জন্যে আপনাদের প্রশ্নটার মাঝেই কিন্তু আমার সেই ইকোনমিক চিন্তাধারাটাই কিন্তু, কারণ এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন, হয় টেলিফোনে আমাকে জানান, আর না হলে হয়তো অনেকে কেউ কমেন্টও বলেন, এরকম ধরনের বলেন, ঠিক আছে, বা আমার যারা রয়েছেন তাদেরকেও যে সকল মানুষরা রয়েছেন আমার পাশে, তিনাদেরকেও এভাবে জানান আপনারা, কেউ না কেউ কিছু, যদি ধর্মশাস্ত্রকে মেনেই থাকেন। যাই হোক, তো সেক্ষেত্রে এই কথা বলবো, কারণ এটা বলেন, সেই জন্য আমি এটাকে বিস্তারিত ব্যাখ্যা করে আমি সেটা বলছি আপনাদেরকে। তো সেক্ষেত্রে যুবক যুবতীদের ক্ষেত্রে কথা বললাম যে আপনারা একটু চলার পথে অফিস করছেন, সেখানে মনে করুন যে এখানে কথাটা বললে বসের সঙ্গে কি হয়তো যদি আপনি বস হয়ে থাকেন কর্মচারীর মধ্যে, সে কথা বলছি যে সে সময়টা আপনারা একটু মাধুর্যশীল সহকারী সেইগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন, কারণ চিন্তা ভাবনা মানুষের হঠাৎ করে হঠকারিত সিদ্ধান্তের বশবর্তী হয়ে গিয়ে হুটমুট করে আবল তাবল কথা বলে ফেলবেন না, যাতে একে অপরের উদ্দেশ্যে খারাপ লাগে, এটা করে ফেলবেন না। আর সবসময় ডিসিপ্লিন বজায় রাখবেন। আর সময়টা নির্দিষ্টভাবে, যেহেতু আমাদের ভারতবর্ষের একটা দৃশ্যতা মান অন্যান্য দেশেও কিন্তু আংশিক পূর্ণগ্রস্ত হিসেবে দেওয়া হয়েছে, যেমন এর আগেও অনেকগুলো সূর্যগ্রহণ হয়েছে, সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে অদৃশ্যমান, অদৃশ্যমান ছিল, কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা হচ্ছে আমাদের ভারতে অত্যন্তভাবে দৃশ্যমান হিসেবে রয়েছে। এবং অনেক সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকেরই নেগেটিভ জায়গার মধ্যে অনেকেই সব সময়, অনেক রাশিরাই এই সময় হয়তো কাল সর্পতে কেউ আছেন, কেউ গুরুচণ্ডালী যোগে আছেন, কেউ কেমেদ্রিম যোগে আছেন, কেউ বিবাহ হচ্ছে না এরকম একটা যোগে আছেন। এবারে তন্ত্রোক্ত জায়গার মধ্যে একটু আসা যাক, কারণ এই সময় এই গ্রহণের সংক্রমণে অনেক কিছুই তন্ত্রোক্ত কারণ, যে সকল, বিশেষ করে কর্কট রাশির মধ্যে বলছি, যারা চন্দ্র প্রভাবিত রাশি, যেগুলো কালপুরুষের হাউসে, যেগুলো চন্দ্র প্রভাবিত রাশি অথবা বৃহস্পতি প্রভাবিত রাশি, গুরু হলেও বৃহস্পতি প্রভাবিত রাশি এবং শুক্র প্রভাবিত রাশি যেগুলো রয়েছে, অগ্নিতত্ত্বের কারক গ্রহের যে সকল রাশিগুলো রয়েছে, পৃথ্বীতত্ত্বের কারক গ্রহের রাশিগুলো রয়েছে এবং বায়ুতত্ত্বের কারকগুলো রয়েছে, এদের মধ্যে কিন্তু উচাটন এবং হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া, আর যেটাকে এবং বানচালান ক্রিয়া এবং পুতুনতন্ত্র ক্রিয়া, তারপরে আপনার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং বিভিন্ন ধরনের গুপ্ত প্রয়োগ, অনেকের রাশির মধ্যে যে সকল শত্রুতার মধ্যে যে সকল রাশিগুলো রয়েছেন একে অপরের মধ্যে, তাদের কিন্তু এই ক্রিয়া সাধনা, যে সকল তন্ত্রোক্ত যারা প্রয়োগ করছেন তাদের মধ্যে কিন্তু এই সময় তন্ত্রোক্ত করাটা এবং হচ্ছে আর একটা বলবো যে বশীকরণ ক্রিয়া, এইগুলো বশীকরণ, মারণ, উচাটন, তো এই সকল যে ক্রিয়াগুলো আমাদের প্রতিনিয়তভাবে যে সকল দর্শক বন্ধুরা করাচ্ছেন বা করাবেন এই যোগে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি বলা হয় যে সকল নারীদের ক্ষেত্রে, যে সকল পুরুষদের ক্ষেত্রে, পুরুষরা চলে গেছে নারীদেরকে ছেড়ে বা নারীরা আবার পুরুষদেরকে ছেড়ে চলে গেছে, এই ধরনের সন্ধিক্ষণের মধ্যে যে সকল রাশি গ্রহ গত, বৃহস্পতি প্রভাবিত রাশি, শুক্র প্রভাবিত রাশি এবং চন্দ্র প্রভাবিত রাশি, কালপুরুষের যে
ঘরেই হোক না কেন তাদের যে সকল কাজগুলো করাতে চাইছেন এই সময় কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি বা নজরে রাখবেন। কারণ যারা করাতে চাইছেন তো করেই তো নিচ্ছেন, এবং যারা কিন্তু করাচ্ছেন যাদের উদ্দেশ্যে সাধক অপকর্মটা করছেন, যাদের উদ্দেশ্যে পুতুলতন্ত্র করছেন মনে করুন, বা মায়াবী তন্ত্র করছেন বলুন, বা হয়তো বান চালান ক্রিয়া করছেন বলুন, বা বিদ্বেষণ ক্রিয়া করছেন বলুন, এই ক্ষেত্রে কিন্তু এই রাশিগুলোর মধ্যে কিন্তু যে যে রাশিগুলোর কথা বললাম, শুক্র প্রভাবিত রাশি, বৃহস্পতি প্রভাবিত রাশি এবং চন্দ্র প্রভাবিত, এই দিকটির মধ্যে ক্রিয়েটিভিটিটা কিন্তু খুব তীক্ষ্ণ প্রকৃতির হয়ে থাকে। এবং সেই তীক্ষ্ণ প্রকৃতির যখনই হতে থাকে, যখনই দেন মানুষকে করে, তখনই কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক শটের মতো পুরো একদম দৈবের দুর্গতি, মানে ভাগ্যদশাকে একদম পাল্টিয়ে দিতে পারে দর্শক বন্ধু। সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন। আপনি যদি জায়গার মধ্যে থেকে থাকেন, সেদিকে কিন্তু প্রভাব দৃষ্ট কিন্তু খুব আপনার মধ্যে হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, তা সেক্ষেত্রে বলবো, যেহেতু পূর্ণিমা যোগ, কোটাল যোগ, এবং সেক্ষেত্রে গ্রহণের একটা প্রাদুর্ভাব রয়েছে, অনেক সাধকরা যে সকল কাজ এই জিনিসগুলো এই সন্ধিক্ষণটা তো বারে বারে আসবে না দর্শক বন্ধু। এই সন্ধিক্ষণটার জন্য কিন্তু 4টা 5টা সন গত করতে হয়েছে। আমার কাছে যে সকল ক্লায়েন্টরা আসেন, আমিও তাদের কিন্তু ফিরিয়েছি যে অনেক কিছু কাজ যেগুলো হচ্ছে নক্ষত্র বিশেষে হয় বা যোগ বিশেষে হয়, বা আরও চন্দ্রশুদ্ধির ব্যাপার থাকে, তারা শুদ্ধির ব্যাপার থাকে, এইসব থেকে তো ওইসব ভাইটাল লিমিনেশনের কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে বলছি, বারে বারে সাবধান করছি, যারা লোয়ার পিটিশনের, যারা লোয়ার এই যে অগ্নিতত্ত্ব বলুন, আর হচ্ছে পিতৃতত্ত্ব এবং বায়ুতত্ত্বের যে যাদের মধ্যে রয়েছেন, তত্ত্বর মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু হবেই হবে। যদি কেউ সাধক কর্মগুলো করেন তাহলে কিন্তু সঠিকটাই হবে, এবং সেই সঠিকটা কিন্তু করতে গিয়ে অনেক সময়টা কিন্তু দুঃখের নামান্তর হয়। হ্যাঁ দর্শক বন্ধু, এটা কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন। এইখানে এই কথাটা, উদ্দেশ্যটা বলার কারণটাই হচ্ছে এই যোগটা। এবং সেক্ষেত্রে বলেছি যে আটটি কালপুরুষের 8টা হাউস বা 8টা যে রাশি রয়েছে, তারা বিভিন্ন প্রভাবিত রাশি, বিভিন্ন গ্রহের প্রভাবিত রাশি। সেই গ্রহ প্রভাবিত রাশির মধ্যে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন। এবং দর্শক বন্ধু, আর একটা কথা বলবো, যেটা যে সকল জাতকরা পড়াশোনাতে বা বিদেশ যাত্রাতে যাওয়ার জন্য পারদর্শী হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকের হয়তো আপনার পাশের বাড়ি একজন ভালো পড়াশোনা করছে, তাকে কি করে ডমিনেট করবে, তাকে কি করে মনটাকে বিচ্ছিন্ন অবস্থা করবে, তাকে ওই জায়গাতে যেতে দেবে না, বা ভালো প্রফেশনের মধ্যে যেতে দেবে না। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছেন, তাদের ক্ষেত্রেও সেই একই কথা। মনে করুন বিবাহ জায়গাটা খুব পাকাপোক্ত হয়ে গেছে, কিন্তু আপনার পরিবেশের মাঝেই কিন্তু সুপ্ত অবস্থায় কিন্তু পৌঁছে আছে, জাগরিত হচ্ছে ধীরে ধীরে। ওই দিন আপনি নিজেকে উপধাবন করতে পারছেন না, ধাবন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হতে চলেছে দর্শক বন্ধু। তো সেই ক্ষেত্রে বলছি, আর এবার রাস্তাঘাটে চলবেন একটু খুব সাবধান, মানুষের সঙ্গে তর্কাতর্কি করবেন, বিনিময় হতে গিয়ে সেটা যদি উল্টা রিয়েক্টিভিটি হয়ে যায়, বা উল্টা রিয়েক্টিভিটি হয়েই যাবে, এই ধরনের গ্রহচক্রের মধ্যে অবস্থান যদি কারো বাচ্চাটা খারাপ থাকে, তাহলে হয়েই যাবে অটোমেটিকলি। সেক্ষেত্রে একটু থাকুন। যাদের শনির সাড়াসাতি চলছে, কাল সর্পযোগ চলছে, বিষ যোগ চলছে, তা সেক্ষেত্রে কিন্তু একটু, যারা জেনেই গেছেন যে বিষ যোগ চলছে, মনে করুন শনির সাড়াসাতি চলছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু হিসেব নিকেশ করে চলার একটা জায়গা আপনাদেরকে রাখতে হবে সবসময়। আর আরেকটা কথা বলছি, যে যেগুলো জাতিকাদের কথা বলছি, জাতিকাদের কথা একটু বলছি, জাতিকাদের ক্ষেত্রে একটু বলছি,
জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলছি যে জাতিকারা হচ্ছে যারা যে সকল মায়েরা একটু এই সময়টা একটু অলসতামি আছে, যারা মনে করুন যারা সন্ততি দিতে চলেছেন, সন্তান সন্ততি দিতে চলেন, বা যে সকল স্বামী স্ত্রীরা ওই সময় একই ঘরে একই মধ্যে অবস্থান করছেন, সেক্ষেত্রে কিন্তু একটু নিজেদেরকে সংযত করবেন। কারণ এই সময়টা ওই সব রাশিদের ক্ষেত্রে বলছি, এগুলো খুব অস্বাভাবিকভাবে ভাবাটা দরকার আপনাদের, এবং স্বাভাবিকভাবে নিয়ে আসাটাই হচ্ছে। দেখুন, আমাদের বলার কারণটা হচ্ছে যে আপনারা যাতে করে এই দুর্ঘটনাগুলো হয়, সাধারণভাবে এই দুর্ঘটনাগুলো হয়, অনেক ক্লায়েন্ট আমাদের কাছে এসে করে বলে যে স্যার এটা তো এইভাবে হচ্ছে, ওটা তো দেখুন, একটা সন্তান জন্ম দিচ্ছেন, সে সন্তানটা সুপুষ্টিভাবে সারা জীবন নিয়েছেন, কিন্তু ওই সময় এসে পড়ে এমন একটা জায়গা সৃষ্টি হচ্ছে যে একটা অঙ্গ বিকৃতি হয়ে গেছে, অঙ্গ হানি হয়ে গেছে। সেক্ষেত্রে বাবা মা হয়ে সেই জায়গাটা কেন ভার অর্পণ করবেন সারা জীবন? তা সেই জন্য একটু কঠোরতাটা আপনাদের নেওয়া প্রয়োজন, চিন্তাশীল হওয়া দরকার এইগুলোতে, অত্যন্তভাবে অ্যাগ্রেসিভ নয়। ঠিক আছে স্যার, দর্শক বন্ধু। এবং সে কারণে আরেকটা কথা বলি, এইগুলো হচ্ছে মাতৃজাতির কথা বলছি, এবং মাতৃজাতির যে আহার করবেন, যে সন্তানটা রয়েছে বা কি সন্ততিটা রয়েছে, তো সেক্ষেত্রে আমি তাদের দিকটাও একটু ভাববেন, কারণ তারাও উত্তরসূরি হয়ে আপনাদের মাঝে কিন্তু প্রতিফলিত হবে। যদি একটা সুসন্তান আপনি জন্ম দিতে পারেন, তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য অনেকটাই বজায় থাকবে। হ্যাঁ দর্শক বন্ধু, এবং সেই ক্ষেত্রে বলছি, মায়েদের ক্ষেত্রে একটা কথা বলছি, মায়েরা কিন্তু ঘুমিয়ে পড়বেন না, কারণ এই সময় গ্রহের যে চন্দ্রের যে বিকিরণ, সেটি কিন্তু সম্পূর্ণ ছায়াগ্রস্ত, কারণ রাহু তাকে পীড়িত করে দিয়েছে। তা সেক্ষেত্রে কিন্তু ঘুমিয়ে যাবেন না, দয়া করে বলছি, 1 নম্বর। আর আহারাদি করবেন না এই সময়টা, তারপরে গ্রহণ চলে যাওয়ার পরে কিন্তু আপনি আহারাদি করুন, তাতে অসুবিধে কিছু নেই। এবং সেক্ষেত্রে বলছি, যদি কোনো অশুভ ইঙ্গিত, মনে করুন ওই টাইমটা আপনাকে ওষুধ খেতে হবে, ডাক্তারবাবু বলেছেন ওই সময়টা আপনাকে ওষুধটা খেতেই হবে, তা সেক্ষেত্রে মনে করুন ওই ওষুধটা একটু ডিলে হচ্ছে, তাতে আপনার কোনো অসুবিধে হয়ে যাবে না, কিন্তু ওষুধটাও খাবেন না ওই সময়। কারণ সে সময় যে একটা, ওই যে বলেছি, আমি প্রথমেই বলেছি যে সংক্রমে গ্রহবে চৈব স্নায়াশ্চ মানব, এটা বলেছি। তা সংক্রমণের যে একটা গ্রহ সংক্রমণ চলছে না, সেটা আপনাদের মধ্যে ইফেক্টেড বহু, সেটা একটা ব্যাপার। আর রিলেশনশিপ যারা করছেন ওই সময়, মনে করুন যে সবসময় আমাদেরকে টাইম দেওয়া আছে, যদি যারা প্রেম প্রীতি ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে কিন্তু একটু সময় রেখে করবেন, কারণ ওই সময় করলে কিন্তু আপনাদের মধ্যে ব্রেকআপ ত্রিসত্য করে বলছি, ব্রেকআপ না হোক সেটা ভালো, কিন্তু ব্রেকআপ এবং এমন কথা বলে ফেলবেন, ইমোশনগ্রস্ত কথা বলে ফেলবেন, যাতে করে তার ইগো মেন্টাল হয়ে যাবে। আপনাদের সারা বছর সারা লাইফ আপনি 5 বছর 10 বছর ধরে প্রেম প্রীতি ভালোবাসা করে এসছেন, ওই এক সময় 1 মিনিটে বা 1 সেকেন্ডেই আপনার সব শেষ। একটু নিজেকে চিন্তাভাবনা করে এগোবেন দর্শক বন্ধু। এই ছিল আমার গ্রহণের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কাকে বলে, এবং আরম্ভগত স্পর্শ এবং ছাড়া থেকে শুরু করে সব ইতিবৃত্তান্ত বললাম, কোন গ্রহের উপর কুপ্রভাব দৃষ্ট হবে এবং কি কি করবেন, তার সঙ্গে আপনি কিভাবে মুক্তি পাবেন, সেইগুলো আমি বললাম। যদি আমার এই তথ্যটি আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে হয়ে থাকে বলে মনে হয়, তাহলে দর্শক বন্ধু একবার আমার দিকে ভেবে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আবার দিতে চলে আসবো আপনাদের মাঝে। হ্যাঁ দর্শক বন্ধু, ভালো থাকুন সবাই, গ্রহণ ভালো কাটান, এবং এরপরে নিত্য নতুন অনেক ভিডিও। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ভালো থাকবেন, নমস্কার, ভালো থাকবেন।